এবারের বাজেট পুরোপুরি ফোকাসড হলো ইনফ্রাস্ট্রাকচার, অ্যাগ্রো গ্রোথ, ফার্মা গ্রোথ এবং ক্যাপিটালাইজেশন। কোথাও ক্যাপিটালকে ফেরত আনতে হবে দেশে, তার জন্য পিআরওআই তাদের ইনভেস্টমেন্ট লিমিটস বাড়ানো হলো। ইনকাম ট্যাক্সে একটা বড় মতো ঘাট আমরা দেখলাম, বড় মতো ছাড় দেওয়া হলো। 12,75,000 ইনকাম অবধি এই মুহূর্তে ইনকাম ট্যাক্স লাগবে না। এই বাজেট অনেকেই বলছেন আগামী দিনের বাজেট। দাম কমলো, কিন্তু যে জিনিসের দাম কমলো সেই জিনিসগুলো সচরাচর ব্যবহার করার মতো কি জিনিস, এই প্রশ্ন উঠছে। কারণ জুতোর দাম কমেছে, লেদারের ব্যাগের দাম কমেছে, ক্যান্সারের 17টি জীবনদায়ী ওষুধের দাম কমেছে, সিএনজি ন্যাচারাল গ্যাসের দাম কমেছে, একই সঙ্গে সোলার প্যানেলের দাম কমেছে, আরও একাধিক বস্তুর মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিনের মতো দাম বেড়েছে। কিন্তু দাম বাড়লো কিসের খনিজ পদার্থের দাম বাড়লো। অর্থাৎ তাহলে কি আবার তেল, ক্রুড অয়েল, তেলের দাম বাড়বে? তেলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। দাম বাড়ছে সিগারেট, মদের। এদিকে দাম কমছে মোবাইল ফোন, ইভি ব্যাটারির, ইভি কিংবা গ্রিন এনার্জির ওপর জোর দেওয়া হচ্ছে। যারা সোলার পাওয়ার কিংবা যারা নিউক্লিয়ার পাওয়ারের দিকে ঝুঁকবে তাদের জন্য দাম কমবে। মেক ইন ইন্ডিয়ার ওপর বিশেষ জোর দেওয়া হলো। বিকশিত ভারতের কথা শোনা গেল। আজ যাদের সঙ্গে আলোচনা করবো, আসুন একবার আলোক করে নিই। অশোক ভট্টাচার্য, কংগ্রেসের মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার অশোকদা। আমাদের সঙ্গে রয়েছেন অরিজিৎ বক্সি, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন বুড়শিব দাশগুপ্ত, বিশিষ্ট ইকোনমিস্ট। আমি বুড়শিব দাশগুপ্তকে দিয়ে শুরু করবো। স্যার, যে বাজেটটা শুনলেন, একটা লং টার্ম প্ল্যান্ড বাজেট। মেবি উই মাইট নট সি দি ইমপ্লিকেশনস জাস্ট ইয়েট, কিন্তু আগামী 10 বছরের জন্য এই বাজেট ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারে, এমনটাই বলা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই আমাদের এটা ভাবতেই হবে যে, এবং আমাদের এটা স্বীকার করতে হবে যে বাজেটটা যে আমরা দেখলাম, নির্মলা সীতারামন এতক্ষণ ধরে এটাকে বর্ণনা করলেন, এটা অনেক ভেবেচিন্তে করা হয়েছে এবং লং টার্ম ইম্প্যাক্টের দিকে ভেবেই যে করা হয়েছে সেটা বোঝা যায়। কারণ কিছুদিন আমরা ধরে দেখছিলাম যে সঞ্জীব সান্যাল, আমাদের যে প্রাইম মিনিস্টারের যে ইকোনমিক অ্যাডভাইজার, উনি বলছিলেন যে আমাদের এই কাস্টমসের জায়গায় এবং বিভিন্ন যে প্রসিডিয়ার্সগুলো যেগুলো আছে সেগুলো এত কমপ্লিকেটেড, একটার সঙ্গে একটা মেলে না। এই সব জিনিসগুলো যে ওরা অনেক দিন ধরে ভাবছে, সেটা কিন্তু ওনার বিভিন্ন বক্তৃতায় এবং বিভিন্ন সাক্ষাৎকারে আমরা দেখছিলাম এবং আমরা এটা এক্সপেক্ট করছিলাম যে ওরা এটা ভালো করে স্টাডি করছে এবং তার একটা রিফ্লেকশন কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে সিম্পলিফাই করা, শুধু ইনকাম ট্যাক্সের সিম্পলিফিকেশন না, এই যে কাস্টমস ডিউটির জায়গাটা যে সিম্পলিফাই করা, যে সহজে আরও জিনিসপত্র রপ্তানি আমদানি করা যায়, এইসব জিনিসগুলো কিন্তু পরিষ্কার করে, এই যে আমরা মুখে বলছি যে এটা হওয়া উচিত, কিন্তু করার জন্য যে প্রসিডিওরগুলো পরিষ্কার করা এবং সেগুলো সিম্পলিফাই করা, সেটা কিন্তু মানে তৈরি হচ্ছিল। সেটা কিন্তু আমরা ওই মিস্টার সান্যালের কথা থেকেই আমরা ইন্ডিকেশন পাচ্ছিলাম। মিস্টার দাশগুপ্তা, ইফ আই মে ইন্টারাপ্ট স্যার, আমরা এতদিন বাজেট দেখতাম, বাজেটে কোন স্টেট স্পেশাল প্যাকেজ পাবে, মানুষের জন্য কতটা সাশ্রয়ী হবে, আয়করের স্ল্যাবস কী হবে, এর ভেতর বাজেটের আলোচনাটা আবদ্ধ থাকতো। কিন্তু আজকে অনেকেই বলছে, অনেক বিশিষ্ট জনেরাও বলছে, অনেক এক্সপার্টসরাও বলছে, এবং যারা শুনছেন তারা তো দেখছেনই, আজকে যে বাজেটটা হলো, দ্যাট ইজ ফর আ নিউ ইন্ডিয়া, ফর অ্যান এমার্জিং ইন্ডিয়া। যে বাজেটে অ্যাটমিক এনার্জি, ন্যাচারাল এনার্জিতে জোর দেওয়া হচ্ছে, মেক ইন ইন্ডিয়াতে জোর দেওয়া হচ্ছে, ওই ধরনের কোনটার দাম বাড়লো কোনটার দাম কমলো সেই রকম ভাবে কনফাইন নয়। একটা পরিষ্কার একটা মেসেজ দেওয়া হয়েছে এবং কিন্তু এর মধ্যে যে মানে আমি বলবো না যে এর মধ্যে একটা পলিটিক্যাল টাচ নেই, কারণ এখানে আমরা দেখেছি যে স্পেসিফাই করেনি, কিন্তু এই যে ইস্টার্ন রিজনের জন্য 5টা ইউনিভার্সিটি টাউনশিপ বলা হচ্ছে, এই যে অ্যানাউন্স করা হচ্ছে, কোথায় হবে বলা হচ্ছে না, কিন্তু ইস্টার্ন রিজনকে স্পেসিফাই করা হচ্ছে। আমরা জানি
যে এখানে একটা ভোটের ব্যাপার আছে, নর্থ ইস্টে আসামের জায়গা, আসামে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তামিলনাড়ুতে রয়েছে, এই যে জিনিসটা যে হচ্ছে এখানে একটা টাচ আছে, কিন্তু স্পেসিফাই করে বলা হচ্ছে না যে 5টা টাউনশিপ, ইউনিভার্সিটি টাউনশিপ কোথা থেকে আসবে, এবং অনেকগুলো মেডিকেল কেয়ার হাব, 5টা মেডিকেল কেয়ার হাবের কথা বলা হয়েছে, এগুলো অ্যানাউন্সড হয়েছে, কিন্তু এইগুলো কিন্তু প্রত্যেকটাই ভেরি পজিটিভ মুভ আমি বলবো, এবং যে প্রত্যেকটা করা হয়েছে এটার সঙ্গে একটার সঙ্গে আরেকটা জুড়ে, যেরকম যেটা বলা হয়েছে যে মেডিকেল কেয়ার হাব যে করা হয়েছে এর সঙ্গে এমপ্লয়মেন্টের যুক্ত হয়েছে, তারপর হেলথ কেয়ারের যুক্ত হয়েছে, এবং যে বৃদ্ধ বয়স্ক লোকদের যে কনসার্ন সেগুলো যুক্ত হয়েছে, এটা একটা ইন্টিগ্রেটেড ভিউ, এটা বলতেই হবে আমাকে, এই জিনিসটা হয়েছে যে, এবং তারপর ধরুন আরেকটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট করা হবে, যে এখন একটা, এটা তো শিখি আমাদের এই আয়ুর্বেদ সংক্রান্ত ব্যাপারে একটা ওয়ার্ল্ড ওয়াইড কোভিডের পর থেকে যে একটা ইন্টারেস্ট হয়েছে সেটাকে ধরেছে, এবং সেটাকে ধরে আরো কি করে বাড়ানো যায় সেই দিকটা নজর দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে 3টে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ স্টাডিজ এইটা হবে। সো দের ইজ আ থট প্রসেস উইচ ইজ, আমাকে বলতে হবে যে একটা ইন্ডিয়া গ্রোথ পার্টের দিকে, ওই যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কিভাবে হয়, কারণ আমরা এখন চাপে তো আছি, আমরা এখন থ্যাংক ইউ। বুড়ো শিব দাশগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন, আমি আবারও ফিরবো। আমি অশোকদা, পজিটিভ বাজেট, একটা নিউ ইন্ডিয়া, এমার্জিং ইন্ডিয়া, কিংবা 10 বছরের যদি একটা ভারতবর্ষ দেখি, সেই ভারতবর্ষের একটা রোড ম্যাপ। হ্যাঁ, সাময়িকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পনিরের দামটা কমলো কিনা, ডালের দামটা কমলো কিনা, শস্যের দামটা কমলো কিনা, সেইটা হয়তো এই বাজেটে নেই, কিন্তু সুদূরপ্রসারী যদি ভাবধারা কিংবা চিন্তাধারা থাকে, তাহলে এই বাজেটে দেখুন মহিলা, শিক্ষা, রুরাল ডেভেলপমেন্ট, টায়ার 2, টায়ার 3 সিটিজ কিংবা আরবান সিটিজ, তাদের ডেভেলপমেন্ট, একই সঙ্গে এমএসএমই, প্রোডাকশন, ইনফ্রা, ফার্মা, হেলথ কেয়ার, সবার জন্য একটা সুদূর প্রসারী অ্যাঙ্গেল দেওয়া আছে। হ্যাঁ, অবশ্যই এটা নর্থ লুক ইস্ট পলিসি দিয়ে একটা হালকা টাচও আছে বটে, কিন্তু করা তো হচ্ছে আগামী 10 বছরের জন্য, মানবেন না আপনারা? একটা খুব চমকদার বিজ্ঞাপনী স্লোগান ছিল, বলছে শুনছে দিচ্ছে কি। আমি এটা নিয়ে বলছি, বলছে শুনছে দিচ্ছে কি, মানে আপনি বলছেন অনলি টক, নো ওয়ার্ক। স্কিল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, স্লোগানগুলো স্লোগানই রয়ে গেল। আমি শুনছিলাম একজন অর্থনীতিবিদ, তার কথা, এবং খুব গুরুত্ব দিয়ে শুনছিলাম। প্রশ্নটা হলো যে, যদি আমি একটা পিরামিড কল্পনা করে নিই, পিরামিডের যে চূড়ায় যে অংশটা রয়েছে, সেই অংশের ওপরে ওই ঘি, মধু, দুধ ঢালা হচ্ছে, বা চুঁইয়ে 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 শেষে যেগুলো পড়বে, সেইটুকুন হচ্ছে একেবারে প্রান্তিক মানুষদের কাছে পৌঁছবে। এই যে চুঁইয়ে পড়া অর্থনীতি, যে চুঁইয়ে পড়া অর্থনীতি বারবার করে জন্ম দিচ্ছে ক্রনিক ক্যাপিটালিজমে। এবং আমি কেন এই কথাটা বলছি, আপনি বললেন ইনকাম ট্যাক্স ছাড়ের কথা, অমুক 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 অমুক, বাজেটে যা যা কিছু রয়েছে, এই সমস্তটা যদি খুব ভালো করে বিশ্লেষণ করে দেখা যায়, তাহলে দেখব এটা ভারতবর্ষের 20% মানুষের জন্য। আর এই 20% মানুষের মধ্যে যাদের 2% মানুষ, যাদের কাছে ম্যাক্সিমাম ওয়েলথটা রয়েছে, তাদের আরও অক্সিজেন দিচ্ছে, ক্রনিক ক্যাপিটালিজমের জন্ম দিচ্ছে। কেন বললাম? এই বাজেটে কোথাও যে আনঅর্গানাইজ সেক্টর, যে আনঅর্গানাইজ সেক্টরের উপরে ভারতবর্ষের অর্থনীতির একটা বড় অংশ ডিপেন্ড করছে, যেটা ডক্টর মনমোহন সিং বলেছিলেন, এবং এই আনঅর্গানাইজ সেক্টরের মাজা কখনো ভেঙে দেওয়া হয়নি ইউপিএ সরকারের আমলে। ফলত 2008-এর ওই চরম আর্থিক বিপর্যয় যখন ঘটছে ইউরোপে, তার প্রভাবটুকু কিন্তু ভারতবর্ষের অর্থনীতিতে এসে পড়েনি। তার অন্যতম কারণটাই হচ্ছে এই আনঅর্গানাইজ সেক্টরের একটা তাকে ঘিরে রাখা হয়েছিল, একটা ব্যারিয়ার দিয়ে তাকে রক্ষা করার চেষ্টা হয়েছিল, ফলত প্রাইস ব্র্যাকেটিংটা ছিল। কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা এই বাজেটে কোথায়, না আমি আমার একটা প্রশ্ন না, এই বাজেটে কোথায় গরিব গুরব খেটে খাওয়া মানুষদের কথা, যেখানে মনরেগা বাঁচাও সংগ্রাম আমরা চালাচ্ছি, যে 100 দিনের কাজ, যে 100 দিনের কাজে 90% দিত কেন্দ্রীয় সরকার এবং 10% দিত রাজ্য সরকার, যা আজকে সম্পূর্ণভাবে বদলে দেওয়া হয়ে কি হিজিবিজি প্রকল্পের নাম দেওয়া হয়েছে। নাম নিয়ে আমাদের কোনো কথা নেই, কিন্তু 100 দিনের কাজের ওপরে যে আঘাত, সেই আঘাত কিন্তু বাস্তবিক অর্থে ভারতবর্ষের গরিব গুরব খেটে খাওয়া প্রান্তিক মানুষদের পেট ভাতে লাথি মারা। আর একটা কথা আমি বলতে চাইছি এখানে, যেটা বলা খুব প্রয়োজন,
2004 থেকে 2014 ইউপিএ আমলের যে অ্যাভারেজ জিডিপি গ্রোথ তা 8.1 থেকে 8.3, 2014 থেকে 2024 এই বিজেপির সময়ে এটা 5.8 থেকে 5.9। সব থেকে বড় কথা, এদের লোকে অনেক কিছু চুরি দেখেছে, কিন্তু এনডিএ আমলে অদ্ভুত ব্যাপার, স্ট্যাটিস্টিক্সে চুরি করে ইউপিএ আমাদের গ্রোথটাকে কম করে দেখানো হয়েছিল। এটা বিশাল বিতর্ক হয়েছিল। আমি শুধু বলতে চাই, নির্মলা সীতারামন বাজেট বললেন 2026-27 সালের অর্থবর্ষের জন্য মূলধনী ব্যয়ের যদি লক্ষ্যমাত্রা দেখা হয় সেটা 12.2 লক্ষ কোটি টাকা, 12.2 সরকারি মূলধনী ব্যয় বহুগুণ বেড়ে 11 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আমি তো কথাটাই সেটা বললাম আপনাকে। আমি কথাটা কি বললাম? রাজামশাই ধনসম্পত্তি বিলোচ্ছেন, কোথায় বিলোচ্ছেন? রানীমার কোলে বিলোচ্ছেন। এইটাই তো ব্যাপার। বেশ, আমি একবার অরিজিৎ বাবুকে নিয়ে আসবো। অরিজিৎ বাবু, ভালো, তবে কংগ্রেসের বক্তব্য এই ভালোটা শুধু কিছু মুষ্টিমেয় মানুষের জন্যই হচ্ছে, অন টপ অফ দ্য পিরামিড। একেবারে নাম করে বলতে গেলে দি এ সিনড্রোম কিংবা দি এ সিন্ডিকেট। আমি আর এক্সপ্লিসিটলি তাদের নাম বললাম না, আপনারা জানেন। এবং এই প্রশ্নটার সঙ্গে আই জাস্ট লাইক টু অ্যাড, এই যে মাইনিংয়ের প্রতি এত জোর, এটা কি রিসেন্টলি আরাওয়াল্লিকে মাথায় রেখে? দেখুন, এই প্রশ্নের উত্তর এভাবে তো দেওয়া আমার পক্ষে সম্ভব নয় যে আপনি বাজেট আরাবল্লীতে মাথায় রেখে মাইনিংয়ের জোর দেওয়া হয়েছে কিনা। তবে অশোকবাবু যেটা বললেন, অশোকবাবু তো একটা বিজ্ঞাপনের একটা ফ্রেজ দিয়ে শুরু করলেন। আমারও একটা ফ্রেজ মনে পড়ে গেল ওনার কথা শুনে, যেটা আমরা গাড়ি নিয়ে রাস্তায় বেরোলেই মাঝে মধ্যেই রাস্তায় সামনের গাড়ির পিছনে দেখতে পাই লেখা, আপ জ্বলতে রহে হাম চলতে রহে। উনি নাকি ওই কী বলছিলেন, পিরামিডের মাথায় কি ঘি মধু ঢালা, যেটা নাকি পিরামিডের তলায় পৌঁছায় না। দেখুন, এটা বোঝার জন্য যে কথাটা আপনি শুরুতে বলেছিলেন, যেটা একটা ভবিষ্যৎ দ্রষ্টা, ভবিষ্যতের দিকে নজর রেখে এই বাজেটটা করা। এটা কিভাবে বোঝা যাবে? অশোকবাবুকে তাহলে প্রথমে যেটা বুঝতে হবে, এই নির্মলা সীতারামনজি যখন বাজেটটা পেশ করলেন তার শুরুতে যেমন সংবিধানকে বুঝতে হলে তার প্রিএমবেলটা একটু বোঝা দরকার, সেরকমই বাজেটকে বুঝতে হলে বাজেটের প্রস্তাবনী যে দিশা সেটাকে একটু বোঝা দরকার। সেটাকে নির্মলা সীতারামনজি 3টে কথায় খুব সুন্দরভাবে বলেছিলেন যে এই বাজেটের যে ভিশন সেটা 3টে কর্তব্যের মাধ্যমে তিনি উপস্থাপিত করেছেন। নাম্বার 1 কি? নাম্বার 1 বলেছিলেন অ্যাক্সিলারেটেড অ্যান্ড কম্প্রিহেন্সিভ গ্রোথ, ত্বরান্বিত এবং সার্বিক উন্নয়ন। দ্বিতীয় কর্তব্য বলেছিলেন এই বাজেটের অ্যাসপিরেশন ফুলফিলমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, সাধারণ মানুষের যে অ্যাসপিরেশন আর সেটা করার জন্য যে ধরনের ইনফ্রা ক্যাপাসিটির প্রয়োজন সেটাকে প্রোভাইড করা। 3, অল ইনক্লুসিভ গ্রোথ, অর্থাৎ ভারতের মতো একটা বৈচিত্র্যময় দেশে সমস্ত সেক্টরকে এবং সমস্ত রিজিয়নকে জিওগ্রাফিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ কালচারালি ইন্টিগ্রেট করে এই বাজেটের প্রস্তাবনা করা হয়েছে। এবার এই যে কথাগুলো, এই যে প্রস্তাবনাটা সামনে এলো, অশোকবাবু নিশ্চয়ই মন দিয়ে হয়তো শোনেননি, তাই খুঁজে পাননি যে কিভাবে এই 3টে প্রস্তাবনা, 3টে কর্তব্য, আমরা বাজেটকেও মানুষের প্রতি সরকারের কর্তব্য বলে গণ্য করি। এমন একটা বাজেট আমাদের করতে হবে যেটা ভারতবর্ষের মানুষের প্রতি আমরা ডিউটি পাবো। আমি এখানে একটা প্রশ্ন না করলেই নয়। দেখুন, যদি বাংলার জন্য দেখি, বাংলার জন্য সে অর্থে একটা ফ্রেট করিডোর এবং একটা ইনল্যান্ড ওয়াটারওয়ে করিডোর ছাড়া কিন্তু আমরা কিছুই খুব একটা দেখলাম না। প্লিজ লেট মি ফিনিশ। আমি যদি জাস্ট বিহারের ইলেকশনের আগের বাজেটটা দেখি, বিহারের নির্বাচনের আগে একেবারে হাত খুলে বিহারের জন্য ঘোষণা করা হয়েছিল, স্পেশাল প্যাকেজ দেওয়া হয়নি, কিন্তু একাধিক বরাদ্দ ঘোষণা করা হয়েছিল। আমার প্রথম প্রশ্ন, বাংলার ক্ষেত্রে তো কিছুই দেখলাম না। তো এতে তো তৃণমূল কংগ্রেস আবার একবার তাদের যে বঞ্চনার হাতিয়ার তারা গত 5 বছর ধরে ব্যবহার করছে এবং ব্যবহার করে ফায়দাও তুলছে, আবার তো 26-এর আগে ফায়দা তুলবে। মানে আপনার কি মনে হয় না যে এই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা সমন্বয়ের অভাব আছে আপনাদের দলের অন্তরে? কারণ ঠিক যে স্ট্র্যাটেজিটা আমরা বিহারে দেখলাম, আমরা এক্সপেক্ট করেছিলাম বাংলায় দেখব। যখন নির্মলা সীতারামন বলতে শুরু করলেন এবং ফ্রেট করিডোরের কথা বললেন, আমরা ভাবলাম আরও কিছু হবে। দেখুন, একটা অদ্ভুতভাবে, যেমন একটু আগে মিস্টার দাশগুপ্তা বললেন, 5টা টাউনশিপ হবে, এডুকেশনাল টাউনশিপ কিংবা ইউনিভার্সিটি টাউনশিপ হবে। কোথায় হবে জানি না। লুকিস্ট পলিসি আজকের নয়, 2016 সাল থেকে শুনে আসছি লুকিস্ট পলিসি। দ্বিতীয়, একটা ফ্রেট করিডোর পেলাম, একটা ইনল্যান্ড ওয়াটারওয়ে পেলাম, আর কি পেলাম? হ্যাঁ, দেখুন, আপনার প্রশ্নটা অযৌক্তিক নয়, কারণ এই মাইন্ডসেট, ন্যারো রিজিওনাল মাইন্ডসেট বামফ্রন্ট থেকে বাঙালি
বাঙালির উপর বামফ্রন্টের থেকেই অভিশাপ চেপেছে, যে কারণে পশ্চিমবঙ্গ কথাটা উল্লেখ না করলে হয়তো অনেকে, বাঙালি নয়, আপামর বাঙালি নয়, হয়তো অনেকে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য কি আছে খুঁজে পায় না। এমন আমি আপনাকে বলি পরপর উদাহরণ দিই যে পশ্চিমবঙ্গ কী কী পেলো, দুটো তো আপনিই বললেন, খুব ইম্পর্টেন্ট যেটা, যে দুটো পেলো সেগুলো কিন্তু মানে ভেরি একটা ফ্রেট করিডোরে পশ্চিমবঙ্গের আম জনতা কি পাবে? সরি আমি মেনশন করছি সেটা, ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল ফ্রেট করিডোরের সেন্টার হাবটাই হচ্ছে দুর্গাপুরে ঘোষণা হয়েছে, এটা আপনি মাথায় রাখবেন। তাহলে একটা ইস্ট কোস্ট সেন্ট্রাল করিডোর হাব যেটা শুরু হচ্ছে ইস্ট কোস্টে, অর্থাৎ সাউদার্ন স্টেটের ইস্ট কোস্ট থেকে আই থিঙ্ক আই উইল বেগ টু ডিফার। আমি আরেকবার আসবো আপনার কাছে, কিন্তু আমাদেরকে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি নিতেই হবে। আমার সঙ্গে অনিন্দ্য সিংহ রায়, তৃণমূল কংগ্রেসের সমর্থক, তিনিও রয়েছেন। অনিন্দ্যবাবু নমস্কার, আপনার সঙ্গে নিশ্চয়ই ফিরবো একটা ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আমার সঙ্গে রয়েছেন অনিন্দ্য সিংহ রায়, তৃণমূল কংগ্রেসের সমর্থক, রয়েছেন অরিজিৎ বক্সি, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, রয়েছেন অশোক ভট্টাচার্য, কংগ্রেসের মুখপাত্র, প্লিজ গেট দেম অন স্ক্রিনস, এবং রয়েছেন বুড়ো সিদ্ধ দাসগুপ্ত, বিশিষ্ট অর্থনীতিবিদ। দেখুন, বাংলার জন্য কি তেমন বরাদ্দ হলো জানি না, একটা ফ্রেট করিডোর পেলাম, একটা ইনল্যান্ড ওয়াটারওয়ে পেলাম, ইস্টার্ন ইন্ডিয়াতে কিছু এডুকেশনাল টাউনশিপ হবে এটা শুনতে পেলাম, সেমিকন্ডাক্টরের কথা শুনলাম, অ্যাগ্রো, ফার্মা সবই শুনলাম, কিন্তু বাংলা কি পেল? জাস্ট এক বছর পেছনে চলে যান, বিহার নির্বাচনের আগে বিহারের জন্য ঢালাও ঘোষণা ছিল একেবারে বাজেটে। বাংলাতে এবছর ভোট কিছুই নেই, কেন? এর একটা কারণ কিছু কিছু মহলে শোনা যাচ্ছে, সে প্রশ্ন নিয়ে আসবো, কিন্তু তার আগে একবার অনিন্দ্য সিংহ রায়ের কাছে, কি পেলেন অনিন্দ্যবাবু? ভোটের আগে একটা এক্সট্রা ইস্যু ছাড়া আর কিছু পেলেন? প্রথমত ইলমাত, আমি এই বাজেট থেকে আমি হতাশ। আর আপনারা বাংলা নিয়ে বড্ড কথা বলছেন, আমার খুব একটা আশ্চর্য লাগেনি। গতবার বিহারে ঢালাও ওরা দিয়েছিল বাজেটে, কারো জানতে হতো বিহারে আসার সম্ভাবনা আছে, ওনারা বুঝে গেছে বাংলাতে ওরা কিছু করার নেই, ওরা কিছু করতে পারবে না, তার জন্যই বাংলাকে বঞ্চনা করো। আগেও করে এসছে, নতুনভাবে আর একটা করলো, এতে কিছু আমি খুব একটা অবাক হইনি। এক, দ্বিতীয় কথা হচ্ছে আমার যেখানে অবাক লাগলো সেটা হচ্ছে একটা পরিসংখ্যান আমি দেখছিলাম, 83% ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট তারা আনএমপ্লয়েড হয়ে বসে আছে। শুধু ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট আনএমপ্লয়েড থাকে, এমনি সাধারণ গ্র্যাজুয়েট যারা আছে তাদের অবস্থা বুঝে দেখুন। এমপ্লয়মেন্টের ব্যাপারে কোনো কথা আমরা শুনতে পেলাম না। দেখুন, এমপ্লয়মেন্ট পারে অনেকটা ক্ষেত্রে কি জানেন তো, এক্সপোর্টের উপর অনেকটা নির্ভর করতে হয়। এক্সপোর্ট নিয়ে আমরা কিছু জানতে পারলাম না। আমেরিকার সঙ্গে যে ট্রেডের যে সমস্যা হচ্ছে সেটা নিয়ে কি চিন্তা ভাবনা, সেটা কিছু জানতে পারলাম না। ওনারা একটা বলছেন, আপনি যে বললেন যে একটা ট্রেনের নাকি একটা হাই স্পিড ট্রেন, আমি তো বুঝি না হাই স্পিড ট্রেন কাকে বলে। আমি তো শুনেছিলাম হাই স্পিড ট্রেন যেটাকে বুলেট ট্রেন বলে আখ্যা দেয় সমস্ত দেশ। এখানে বুলেট ট্রেনের স্বপ্ন দেখা হয়, কিন্তু এমনি সাধারণ ট্রেন যেটাকে হাই স্পিড বলা হয়। আমি জানি না উনি নাকি একটা হাই স্পিড ট্রেন করবেন, কবে করবেন, কি হবে, কোনো দিশা আমি দেখতে পেলাম না। আমি অসুবিধার কথা শুনছিলাম। আমি একবার অরিজিৎ বাবুর কাছে যাবো। অরিজিৎ বাবু, সত্যি তো বিহারের আগে আমরা দেখেছিলাম বিহারকে আপনারা অনেক কিছু, মানে অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রক অনেক কিছু দিয়েছিল, অনেক বরাদ্দ ছিল বিহারের জন্য। তার একটা কারণ হয়তো এটাও থাকতে পারে যে বিহারে বিজেপির ভালো ফল করার আশা আছে, এই আলোটা তারা দেখেছিল। বাংলায় আলোটা দেখতে পাচ্ছেন না, তাই বাজেটেও রাখলেন না। একই বিষয়টাই, এটা তো আপনাদের স্ট্র্যাটেজি, মানে এটা তো আপনাদের নির্বাচনী স্ট্র্যাটেজি, শুধু বিহার নয়, একাধিক গত 15 বছরে আপনি দেখবেন একাধিক স্টেটে বাজেটের আগে বরাদ্দ বাড়ানো হয়েছে। হায়দ্রাবাদের জন্য, অর্থাৎ আন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছিল, তেলেঙ্গানার জন্য বাড়ানো হয়েছিল, বিহারের জন্য বাড়ানো হয়েছিল। আপনারা আশার আলো দেখতে পেয়েছিলেন, বাংলায় আশার আলো দেখতে পান না। আমি আপনার বক্তব্যটাকেই আমি উদ্ধৃত করে বলি যে এটা ডিপেন্ড করছে আপনি কি মানসিকতা নিয়ে জিনিসটাকে মানে দেখছেন। আশাবিতা পান। Please let me conclude, sir. Every time open my mouth, you interrupt, you speak. This is very disgusting. আপনি যেভাবে দেখতে চান আপনার মানসিকতার উপর ডিপেন্ড করে, আপনি এটাকে এভাবে যেভাবে বললেন আপনি সেভাবে ন্যারেট করতে পারেন, বা কেউ পারে। আপনি অ্যাঙ্কার, আপনি নিশ্চয়ই এটা আপনার কথা বলছেন না, আপনি একটা জনমানুষকে রিফ্লেক্ট করার চেষ্টা করছেন। রাদার আমরা পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মনে করছি যে বিষয়টা এরকম, ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিজয়ের ব্যাপারে এতটাই তারা সুদৃঢ় তাদের মানসিকতা রয়েছে যে তারা মনে করেন না যে বাজেটের মধ্যে পশ্চিমবঙ্গ বললে তবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ জিতবে। আমরা এখানে আমাদের সাংগঠনিক দক্ষতার জোরে এবং তৃণমূলের চুরি চামারির বিরুদ্ধে জনমতকে সংগ্রহ করেই জিতব। দ্বিতীয় যে কথাটা, যেটা আমি একটু আগে বলছিলাম, যে পশ্চিমবঙ্গের কথা যদি বলেন, যে আমি যেটা আপনি প্রথম ছোট করে বললেন, সেটা ব্যাপারটা ছোট নয়। ইস্ট কোস্ট যে
ফ্রেট করিডোর, তার সেন্ট্রাল হাবটা পশ্চিমবঙ্গ ভারত সরকার ঘোষণা করেছেন দুর্গাপুরে। একটা ইস্ট কোস্ট অর্থাৎ ভারতবর্ষের মতো একটা বিশাল রাজ্য, যার একটা বিস্তীর্ণ ইস্টার্ন কোস্টাল এরিয়া রয়েছে, সেই বরাবর টোটাল যে ফ্রেট করিডোর সেটা যখন দুর্গাপুরের হাব থেকে মেনটেন হবে, আপনি নিশ্চয়ই মানে একজন না, শিক্ষিত স্যার, মানুষ ওটা- হিসেবে ওটা- বুঝতে পারবেন। ওটা বাংলার দুর্গাপুর ছাড়া অন্য কোথাও করতে পারবেন না, কারণ তারপরে ইন্টারন্যাশনাল টেরিটরি শুরু হয়ে যায়। Might be, মানে but- আপনাকে Right. জিওলজিক্যাল লোকেশনটাও তো বুঝতে In হবে। spite of that, দুর্গা- বেঙ্গল ইজ দ্য লাস্ট পয়েন্ট ফর ইউর কান্ট্রি ইন দ্য ইস্টার্ন সেক্টর। তারপর আপনাকে যেতে হবে হচ্ছে মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুরের দিকে, সেখানে পার্বত্য অঞ্চলে ইট ইজ রাইট নাও দ্য কানেক্টিভিটি ইজ নট সো গুড। আপনি এখানে বসে ইউ উইল পুট আপ আ ফ্লাওয়ারি ন্যারেটিভ মণিপুর মিজোরাম কোস্টাল এরিয়া কবে হলো? আপনি কাইন্ডলি একটু ম্যাপে আমাকে না, একদিন সেটা বলছি, বুঝিয়ে দেবেন। coastal area নয়। আপনি হয় কোস্ট কথাটার মানে বোঝেননি, বা অথবা কোস্টাল এইটাই তো বলা হচ্ছে। এইটাই তো বলা হচ্ছে। মণিপুর মিজোরাম কোস্টাল নয়, এটাই আপনি সমস্যা। মণিপুর মিজোরামে চলে যাচ্ছেন। সেটাই তো বলা হলো যে Eastern coastal ইস্টার্ন কোস্টাল হাব করলে বেঙ্গল ইজ ইওর লাস্ট পয়েন্ট, তারপর Last. কোস্ট নেই। পয়েন্টেই হাব হয়, এরকম লজিক তো মানে আমি জানি না। আরে আপনি যদি ইস্ট আর ওয়েস্ট কে কানেক্ট করেন, সুরাত বিং দ্য লাস্ট পয়েন্ট অফ ওয়েস্ট এন্ড বেঙ্গল বিং দ্য লাস্ট পয়েন্ট অফ ইস্ট, দ্যাট ইজ দ্য কানেক্টিভিটি। আমি ফর ইউর এবার আমি যে প্রশ্নটাতে আসি, যে লাস্ট 2004 সালে আমরা দেখেছিলাম একটা অদ্ভুত প্যাটার্ন দেখেছিলাম। 2004 সালে তখন কংগ্রেসের সরকার, ইফ আই এম নট ভেরি রং, 2004 সালে আমরা কংগ্রেসের সরকার, ইফ আই এম নট ভেরি রং, সেই সময় দেখেছিলাম একটা ব্যাপক ধস হয়েছিল শেয়ার বাজারে। ঠিক বাজেটের দিন বাজেট ঘোষণা হলো এবং শেয়ার বাজারের সূচক পতন হলো। আজকে 2004-এর পর 2026-এ সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলো। সেন্সেক্স 2000 পয়েন্ট ক্র্যাশ করলো, নিফটি 600+ পয়েন্ট ক্র্যাশ করলো। অর্থাৎ ইনভেস্টার্স, ট্রেডার্স, স্টক এনথুজিয়াস্টস, দে আর পুলিং আউট। দে ডু নট ফাইন্ড এনি হোপ ইন দিস বাজেট। কি বলবেন স্যার? অরিন্দা, হ্যাঁ, আপনি দেখুন যে ঠিকই বলেছেন আপনি, শেয়ার মার্কেটে আমরা দেখেছি আজকে বিশেষত আপনি দেখুন যে আমাদের অনেস্টি এবং ট্রান্সপারেন্সি কতটা। সাধারণত আজকে রবিবার শেয়ার মার্কেট খোলা থাকে না। তো কেন্দ্রীয় সরকারের যদি এরকম কোনো ইচ্ছা থাকতো, না এটাতেও প্রবলেম, রোববার শেয়ার মার্কেট খোলা থাকে উনি সেটাও জানেন না। না, আমার আজকে problem খোলা আছে। আরে আজকে বাজেট আজকে ছিল। আপনি জানেন না, বোঝো। আজকে বাজেট। কাদের ডাকছেন প্যানেলে? জানেই না যে আজকে স্টক মার্কেট আরে, ওপেন আছে। প্লিজ অ্যারেঞ্জ ফর সামবডি। আমি এখানে আপনাকে একবার দাদা, একটু টিভিটা চালিয়ে নিন। একটু টিভিটা চালান। আমি জানি, আপনি জানেন না। আমরা এখানে ডিসকাশনের জন্য এসেছি, ইউ আর কোটিং দি অবভিয়াস এন্ড দেন ইউ আর ব্যাক ট্র্যাকিং অন দ্যাট। রাইট, আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, আমাদের যারা সাধারণত কি হয়, শেয়ার বাজার একটা রেগুলার বেসিসে একটা তাৎক্ষণিক মাইন্ডসেটের একটা রিফ্লেকশন অনেক সময় পোর্ট্রে করে। যেমন এর আগেও শেয়ার বাজার যখন ক্র্যাশ করেছিল, আফটার ডিউ টাইম যখন মার্কেট এটা রিয়েলাইজ করেছে যে মেজার্সগুলো এনডিএ গভর্নমেন্ট নিয়েছে সেটা লং টার্ম প্ল্যানিংকে মাথায় রেখে এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে, যার এফেক্ট আমরা ইন ফিউচার 10,000 টাইমস রিটার্ন হয়, তখন কিন্তু শেয়ার মার্কেট আবার ব্যাক টু। প্লিজ অ্যালাউ মি, আমাকে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি দিতেই হবে। আমি বিরতির পর একবার বুড়োশিব বাবুর কাছে যাব। মিস্টার বুড়োশিব দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। দেখুন, 2004-এর শেষ এমন ঘটেছিল যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন এবং তারপর শেয়ার বাজারে একটা বড় সড়ো ধস দেখা গেল। আজ প্রায় অনেক বছর পর 2026-এ এসে আমরা তারই পুনরাবৃত্তি দেখলাম, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে সেন্সেক্স ক্র্যাশ করেছে 2000 পয়েন্ট এবং নিফটি 600 পয়েন্টের বেশি ক্র্যাশ করেছে। এর মানে কি? এর মানে এই বাজেট ভাষ্য কিংবা বাজেটের স্টেটমেন্ট পাঠের ঠিক পর পিপল আর পুলিং আউট, ইনভেস্টার্সরা টাকা তুলে নিচ্ছে, তারা ভরসা রাখতে পারছে না। কেন মার্কেট কোল্যাপস করছে? কেন? ব্যাক আফটার শর্ট ব্রেক আমার সঙ্গে রয়েছেন মিস্টার বুড়োশিব দাশগুপ্ত, বিশিষ্ট অর্থনীতিবিদ। স্যার, মিস্টার দাশগুপ্ত, 2004-এ লাস্ট এই ট্রেন্ড দেখেছিলাম, ক্র্যাশিং অফ আ স্টক মার্কেট, ক্র্যাশিং অফ আর মার্কেটস আফটার বাজেট। 2026-এ আবার সেটা দেখলাম। এখনো পর্যন্ত যা পাচ্ছি 2000 পয়েন্ট মতো সেন্সেক্স ক্র্যাশ করেছে, নিফটি হ্যাজ গন ডাউন বাই 600 পয়েন্টস। পিপল ডোন্ট হ্যাভ ফেথ ইন দ্য মার্কেটস আফটার দিস বাজেট। দেখুন, এটা ঠিক যে মার্কেট, আমি বলবো না ক্র্যাশ করেছে, তবে এটা ঠিক যে মার্কেট ফল করছে এবং সেটা অনেক এক্সপেকটেশন হয়তো ছিল। মার্কেটের উপর খুব একটা কোনো ট্যাক্স বসেনি, একটাই শুধু বসেছে, যেটা ওই আরবিট্রেজ এবং ওই ফিউচার্সের জন্য 0.5 একটা ট্যাক্স বসেছে। তাছাড়া কিন্তু ওখানে ট্যাক্স কিছু বসেনি। সেহেতু এটার রিয়াকশন হয়তো এক্সপেকটেশন অনেক বেশি ছিল, সেগুলো হয়নি বলে। এবং আরেকটা জিনিস হয়েছে, সেইটাও ভাবার বিষয়
যে একটা ডিসক্লোজার ক্লজ এসছে, ইয়েস, এই ডিসক্লোজার ক্লজ যেটা আসছে সেটা কি ইম্প্যাক্ট করবে, কারণ ওই বিদেশে যারা টাকা রাখে সেই টাকাটা ডিসক্লোজ করতে হবে 6 মাসের মধ্যে, কারণ এই স্টক মার্কেটে কিন্তু যারা এনআরআই তাদের মানে কিভাবে ওরা মানে কি বলে অ্যাসেট তৈরি করেছে সেই সব জিনিসের কিন্তু একটা ডিসক্লোজারের ব্যাপার আছে। এবং বিদেশিরা এখন সরাসরি ভারতীয় শেয়ার বাজার থেকে শেয়ার কিনতে পারবে। ফরেন ওভারসিজ সিটিজেন্স এবং ফরেন সিটিজেন্স ক্যান ডাইরেক্টলি পারচেজ অ্যান্ড ইনভেস্ট ইন ইন্ডিয়ার শেয়ার মার্কেট। কত আগে ছিল 5% ব্যক্তিগত সীমা বা পার্সোনাল লিমিট, সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে 10%-এ। হ্যাঁ, এবং সম্মিলিত সীমা অর্থাৎ কিউমুলেটিভ লিমিট 10% থেকে বাড়িয়ে 24% করা হলো। এর ফলে এই পরিবর্তনের ফলে ব্যক্তিগত বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় সংস্থাগুলিতে আরও অর্থবহ অংশীদার হতে পারবেন। মার্কেট কি এটা ভালোভাবে নিল না? ট্রেডার্স, ইনভেস্টার্স ভালোভাবে দেখলো না এটা? এটা কিন্তু ভালো মুভ, এটা হওয়া উচিত। এটা ক্যাপিটাল ইনফ্লোর দিকে দিকে যাচ্ছে, এটাতে আপত্তি করার কোনো কারণ নেই। হ্যাঁ, এতে যারা কনভেনশনাল যারা ইনভেস্টর ছিল তারা হয়তো একটু ঘাবড়েছে, সেটা হতে পারে, সেটা একটা কারণ এই মার্কেট ফল করার কারণ দি ইনভেস্টার্স, দ্য নেচার অফ দ্য ইনভেস্টার্স উইল চেঞ্জ। মিস্টার দাসগুপ্তা, গোল্ড অ্যান্ড সিলভার যদি আমি লাস্ট 1 মান্থ আমি যদি একটা কিউমুলেটিভ অ্যানালিসিস করি, বিকজ ইভেন আই হ্যাভ some holdings in ETFs in gold and silver, আমরা দেখেছিলাম একটা মিটিওরিক রাইজ দেখেছিলাম। ইনফ্যাক্ট রাইট নাও এই মুহূর্তে বসে আমার অফিসের অ্যাবাউট 30 to 40% হ্যাড ইনভেস্টেড ইন গোল্ড অ্যান্ড সিলভার ETFs বিকজ ইট ওয়াজ গ্রোয়িং, কারণ এটা তত্তর করে বাড়ছিল। গত 2 দিন থেকে টেকনিক্যালি ফ্রাইডে থেকে যে ধসটা শুরু হয়েছে গোল্ড এবং সিলভার ETF এবং কমোডিটিতে এবং ফিউচার্সে, কি মনে হয় আপনার? না, এটা একটা এক্সপেকটেশন ছিল, যেহেতু আমাদের গোল্ড এক্সপোর্টের ব্যাপারে একটা এক্সপেকটেশন ছিল যে এখানে ট্যাক্সগুলোকে কমানো হবে, সেইটা কিন্তু খুব একটা হয়নি। সেটাও আরেকটা বড় কারণ, যেটা যেরকমভাবে বাড়ছিল গোল্ডের এবং সিলভারের প্রাইস, সেইটা কিন্তু মানে একটা স্টে হয়ে গেছে, সেটা কিন্তু আর বাড়ছে না যেই অনুপাতে বাড়ছিল। সেটা একটা অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছিল, এটাও মানতে হবে যে এটা অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছিল। সেই জায়গায় কিন্তু ওটা কিন্তু স্লো ডাউন করেছে, তো সেটাও একটা কারণ। বেশ, আমি এখানেই আসবো এবার অশোক ভট্টাচার্যের কাছে। কংগ্রেসের অশোকদা আমাদের সঙ্গে রয়েছেন। অশোকদা, মার্কেট পড়তে শুরু করেছে এবং ভালোভাবে পড়তে শুরু করেছে। প্রায় 2000 পয়েন্ট যখন সেন্সেক্স পড়ে, নিফটি পড়ে, এটা কিন্তু অনেক সাধারণ মানুষের সঞ্চয়ের টাকাও এর সঙ্গে পড়তে থাকে। এবং তার সঙ্গে যেটা মিস্টার দাসগুপ্তা বললেন যে এই ফরেন ইনভেস্টারদের হঠাৎ করে লিমিট বাড়িয়ে দেওয়া কিংবা ভারতের শেয়ার বাজারে ইনভেস্ট করা, তাতে একটা হয়তো আর্থিক গেন আছে, একটা ক্যাপিটাল গেনের দিকে আমরা এগোচ্ছি বটে, কিন্তু ওভারঅল মার্কেট স্টেবিলিটি কিন্তু নেই এই মুহূর্তে। দেখুন, আমরা বারবার করে একটা কথা বলছি, যে গল্প কথা হচ্ছে 3 ট্রিলিয়ন 5 ট্রিলিয়ন 10 ট্রিলিয়ন হেন তেন, কাদের জন্য বলা হচ্ছে? কত শতাংশ মানুষকে নিয়ে আলোচনা হলো বাজেটে? যে আবার বলছি 80% যে আনঅর্গানাইজ সেক্টর, যা ভারতবর্ষের অর্থনীতির পরিকাঠামোকে নিয়ন্ত্রণ করে বাস্তবিক অর্থে, তার উপরে কোনো ফোকাস নেই। আপনি দেখুন, অনিন্দ একটা খুব সুন্দর কথা বলেছিল প্রথম চোটে, আমি শুনলাম যে আমেরিকার যে ট্যারিফ বৃদ্ধি, এই ট্যারিফ বৃদ্ধির প্রভাবটা তো ভারতবর্ষের অর্থনীতিতে পড়েছে। কেন পড়েছে? কারণ আমি এখান থেকে যা ওখানে পাঠাই, যা রপ্তানি করি, মেডিকেল ইকুইপমেন্ট থেকে শুরু করে মোটর পার্টস থেকে শুরু করে ইত্যাদি, ন্যাচারালি তার দাম বাড়বে। বা দাম যদি না বাড়াতে পারি, সে কারখানাগুলো, ছোটোখাটো কারখানাগুলো বন্ধ হয়ে যাবে। এবং বন্ধ হওয়া মানে আঘাতটা পড়বে কোথায়? কর্মসংস্থানের উপরে, আবার বেকারত্ব বাড়বে। তা নিয়ে কিন্তু বাজেটে কোনো সঠিক দিশা নেই। এবার মূল ব্যাপারটা আবার আপনারা বলছেন না ক্যাপিটাল। দেখুন, আমরা তো পুঁজির বিপক্ষে নয়, পুঁজির কেন বিপক্ষে থাকবো? পুঁজি ছাড়া কিছুই হবে না, কিন্তু পুঁজির একচেটিয়া আধিপত্য বা একচেটিয়া পুঁজির আধিপত্য, এবং একচেটিয়া পুঁজির আধিপত্যটা কন্ট্রোল করছে আদানি আম্বানি। আপনার দায়বদ্ধতা থাকতে পারে, আমাদের কোনো দায়বদ্ধতা নেই। আদানি আম্বানি এই ক্রনিক ক্যাপিটালিজম বারবার ফোকাসড হচ্ছে, ফলত যে ক্যাপিটালের কথা আপনি বলছেন, ছোট মাঝারি এবং এই যারা পুঁজিপতি, তারাও তো হতাশ, কিন্তু তারাও তো হতাশ হচ্ছে। অশোকদা, ভারতের কোন রাজনৈতিক দল
কোনো দিন ক্যাপিটালিজমের উপর ফোকাস করেননি আপনি বলুন তো? বোধহয় আমার আপনারা কথাটা করেননি। বুঝেননি। না আপনারা করেননি। আপনি কিন্তু আমার কথাটা হয়তো মানে বোঝেননি এ বা- ছিল না, কেবল বা টিভি তো overhear ছিল। করলেন। আপনাদের সময় টিভি তো আপনি ছিল। হয়তো ওভার হেয়ার করলেন। আমরা বারবার বলছি আমরা পুঁজির বিপক্ষে নয়, আপনারা কিন্তু বলছেন ক্রনি ক্যাপিটালিজম। আমি আবার বলছি পুঁজির একচেটিয়া আধিপত্য বা একচেটিয়া পুঁজির আধিপত্য, আর কারোর হাতে পুঁজি নেই। তবে একটা কোর্ট কথা বলুন, আদানি, একটা কথা বলুন, ঠিক LIC যেমন- আদানি, ঠিক যেমন- SBI আদানি, স্যার, অমুক আদানি, স্যার, বিমান স্যার, বন্দর স্যার, আদানি, স্যার, আর কেউ নেই। ঠিক যখন আপনি আদানির বলছেন- নাম শুনলে আরে আপনার কাত্রদা হচ্ছে কেন? না, আমার কোনো গাত্রদাহ হচ্ছে না, কি? শুধু আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি এখানে যদি এ সিন্ডিকেট চলে, আপনাদের সময় টিভি সিন্ডিকেট না না, চলে। এরকম কোনো ব্যাপার ছিল না। কি ছিল না? কোনো এরকম ব্যাপার ছিল না। আবার বলছি, আবার বলছি, এটা ঠিক যে একটা টিভি balance সিন্ডিকেট হয়তো ছিল, ভালো balance। করেছে, সিন্ডিকেট তো ছিল। একটা ব্যালেন্স ছিল ইলমাজ, যে ব্যালেন্সের কারণে একটা প্রাইস ব্র্যাকেটিং ছিল। আবার বলছি আমি, সে প্রাইস ব্র্যাকেটিংটা আজকে নেই, আর নেই বলে প্রান্তিক মানুষ না খেয়ে পড়ছে। আমি একটু অরিজিৎদের কাছে আসবো। আপনাদের এ সিন্ডিকেট আর টিভি সিন্ডিকেট আপনি নিশ্চয়ই জানেন, আমি নামগুলো নিতে পারবো না, তাই আই এম ইউজিং দি ইনিশিয়ালস। দেখুন, ক্যাপিটালিজম সর্বত্র ছিল এবং থাকবে। এটা নিয়ে মানে মেবি ইউ ক্যান বিকাম আ কমিউনিস্ট এন্ড সে আই ডু ডাউন উইথ ক্যাপিটালিজম, বাট ইভেন চাইনা ইজ ফলোইং ক্যাপিটালিজম নাওয়াডেজ। ক্যাপিটালিজমের বিরোধী ক্যাপিটালিজমের বিরোধিতা করছি না কেউ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটা অশোকদা করলেন, যে তাদের সময় যেটা ছিল সেখানে একটা নিয়ন্ত্রণ ছিল, যে পুঁজিপতিদের হাতে কতটা অর্থ থাকবে এবং আমজনতার হাতে কতটা অর্থ থাকবে। কিন্তু আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু বারবার আসছে অরিজিৎ বাবু 2014 সালের পর থেকে, যে 99% অর্থ কিন্তু 1% হাতে, অর্থাৎ 1%ও বলতে পারে, সব পুঁজিপতিও নয়, সবাই নয় তো। পুঁজিপতিদের 1%-র হাতে 99% দেশের অর্থ আপনারা তুলে দিচ্ছেন। ইটস আ ভেরি সিরিয়াস অ্যালিগেশন। এই অ্যালিগেশনের রেসপেক্টে আপনাকে বাজেটটাকে দেখতে হবে। দেখুন, বাজেটের যে অন্তর্নিহিত সূত্রগুলো রয়েছে সেগুলো যদি আমরা আলোচনা না করে রোজকার মতো পলিটিক্যাল আলোচনা করি, তাহলে মনে হয় আজকের যে আপনি একটা লম্বা স্লট নিয়েছেন আলোচনার জন্য, সেটা বেকার হয়ে যাবে। একটু আমরা বাজেটের দিকে যদি ফোকাস করি, আমরা বাজেট অরিজিৎ দা, লেট মি বি দ্য জাজ অফ দ্যাট। দেখুন, আপনি যে কথা বললেন সেই জন্যই আমরা ফোকাস করছি, আর আপনি যদি এখন কোয়েশ্চেন্সগুলো ওভাররাইড করে নিজের ন্যারেটিভসগুলো আনতে চান, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট অফ দিস ডিবেট। আপনি লাইভ দেখতে পাচ্ছেন কি হচ্ছে। বাজেটের পর সেন্সেক্স পড়ছে 2000 পয়েন্ট, নিফটি পড়ছে 600। আমি আপনাকে একটু কারেক্ট করি। অনেকবার আপনি কথাটা বললেন, আমি ভেবেছিলাম ইন্টারাপ্ট করব। দয়া করে একটু নিজের মোবাইলে চালিয়ে মার্কেটটা দেখুন। মার্কেট মোর দ্যান 70% রিকভার করে 300 পয়েন্টের উপরে, মানে যে ফলটা হয়েছিল তার মোর দ্যান হাফ রিকভার করে গেছে। সেন্সেক্স 1000-এর উপরে উঠে গেছে। অর্থাৎ এই যে বিভিন্ন দলের লোকেরা যে মরা কান্না কাঁদছিল, পড়ে গেল, আজকের দিনে সেন্সেক্সের নিফটির যা ভ্যালু, তার 10 to 15% ভ্যারিয়েশন ইজ ভেরি নর্মাল। আর এখন যে ভ্যারিয়েশনটা রয়েছে, দ্যাট ইজ ভেরি ক্লোজ টু 15%। সো এই ফলস ন্যারেটিভ মরা কান্নাগুলো আমি বলবো যারা রাজনৈতিক দলের নেতারা রয়েছে তারা প্লিজ বন্ধ করুন। মিস্টার অনিন্দ সিংহ রায়ের কাছে আসবো, দুজনের কাছেই আসবো। ফলস ন্যারেটিভ যা হচ্ছে সেগুলো নাকি সব ফলস ন্যারেটিভ। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড why there is a problem when a question arises. Why does some parties suddenly feel that there is a big problem? অনিন্দ সিংহ রায় প্রথমত কথা বলি, অরিজিৎ বাবু বুঝতে পারছি উনি রেগে যাচ্ছেন, কারণ রেগে কখন যায় যেমন বলুন তো মানুষ, যখন তার কোনো যুক্তি থাকে না বলার, উনি অন্যকে উল্টোপাল্টা কথা বলতে যাচ্ছেন। ট্রাক ভালো কথা, উনার আমাদের প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছেন যে 80 কোটি লোক ফ্রি রেশনের ওপর নির্ভরশীল। বুঝতে পারছেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিক্লেয়ার করেছে। তার মানে দেশের অবস্থা বুঝতে পারছেন। সাধারণ কথা, অশোকটা ঠিক কথা বলছিল, আজকে মানরেখায় আগে 50-50 ছিল, সেটাকেও স্টেটে তুলে দিলে স্টেট খরচাটা দেবে কোথা থেকে? স্টেটকে টাকা দিচ্ছেন না। আজকে প্রধানমন্ত্রী বাজেটটা পড়লেন বুঝি অনিন্দ্যবাবু? আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন প্রধানমন্ত্রী বাজেটটা পড়লেন? আপনি ঘুম থেকে উঠে প্রধানমন্ত্রীকে বাজেট করতে দেখলেন আজকে? মানে যেমন ভাবে শেয়ার বাজার বন্ধ দেখেছিলেন, ঠিক একই রকম ভাবে দেখেছেন। একটু চোখে মুখে জল দিয়ে আসুন। আপনার এখনো কাটেনি, ঘুমের আমেজ কাটেনি, একটু চোখে মুখে জল দিয়ে আসুন। রোববার দিন তো, পয়েন্টে আসুন। রোববার তো আপনার কানটা পরিষ্কার করে আসুন, একটু পয়েন্টে আসুন। প্রধানমন্ত্রী বাজেট করতে দেখলেন, প্রধানমন্ত্রী দাবি আপনি এটা শুনলেন না? আপনি এটা শুনলেন না যে 25 কোটি লোক বিপিএল তালিকার উপরে উঠে এসেছে? সেটা আপনার কানে যায়নি? কানের খোল আপনার একটু বেশি জমেছে। আমি আপনাদের দুজনকে একটু থামাচ্ছি। আমি একটু মিস্টার দাশগুপ্তার কাছে যাব। আগে মোবাইলটা চালিয়ে মার্কেটটা দেখে নিন না। আরে মোবাইলটা চালিয়ে মার্কেটটা দেখে নিন আগে। মিস্টার দাশগুপ্তা, বাজেট অনেক দূর এগিয়ে গেছে। 25 কোটি লোক বিলো পভার্টি লাইন অতিক্রান্ত করেছেন কিংবা ওপরে উঠেছে। স্যার, আপনি একজন ইকোনমিস্ট, এই মুহূর্তে বাজারের যে অবস্থা, আমি বাজার বলতে শেয়ার মার্কেট বলছি না, নরমাল মার্কেটসের যে অবস্থা বলছি, ইজ ইট পসিবল এই 25 কোটি মানুষের বিপিএল
তালিকার ওপরে চলে আসা কিংবা বিলো পভার্টি লাইনের ওপরে চলে আসা, ইজ ইট পসিবল লুকিং MDL MDL ডাইমেনশনাল পভার্টি লাইন, সরি মাল্টি ডাইমেনশনাল ওকে আই টেক ইট ফর দ্যাট মাল্টি ডাইমেনশনাল না, না, পভার্টি লাইনের ওপরে শেয়ার মার্কেটের সঙ্গে BPL এর প্রশ্ন আমি শেয়ার উঠছে কেন? মার্কেটের সঙ্গে গোলাচ্ছি না স্যার। শেয়ার মার্কেট সঙ্গে বলছি না। is an independent Last 5 entity years, altogether. sir, we are not talking about the share market. Last 5 years, normal হ্যাঁ। market, বাজারের যে অবস্থা, কর্মসংস্থান থেকে শুরু করে মূল্য বৃদ্ধি থেকে শুরু করে অয়েল প্রাইসেস হ্যাঁ। থেকে শুরু করে সমস্ত কিছুর যা অবস্থা, হাউজিং সেক্টরের যে অবস্থা, রিয়েল এস্টেটের যে অবস্থা, সেই সমস্ত কিছু নিয়ে আমি প্রশ্ন করছি, এটা কি সম্ভব 25 কোটি মানুষ এক বছরে মাল্টি ডাইমেনশনাল পভার্টি লেভেলের ওপরে চলে এসছেন? না, এগুলো আশা করা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তবে এটা ঠিক যে আমরা কিন্তু এটা আমরা বলবো যে আমাদের একটু ধ্যান দিতে হবে যে আমাদের এই যে পলিটিক্যাল ঝগড়াগুলো হচ্ছে, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, এগুলো যে হচ্ছে, এটাতে কিন্তু আমাদের রাজ্যের খুব একটা সুবিধা কিছু হচ্ছে না। আমার মনে হয় একটু যুক্তি গ্রাহ্যগুলো কোন জিনিসগুলো হচ্ছে সেটা একটুখানি সিরিয়াসলি ভাবা দরকার। এটা ঠিক যে এনআরইজি এর ব্যাপারটা, সেই জায়গাটা কেন্দ্রের নজর দেওয়া হচ্ছে জাস্ট পলিটিক্যাল কারণে আটকে রেখে দেবে টাকাটা, এটাও যেরকম ঠিক নয়। আবার এটাও ভাবতে হবে যে আমরা যদি বলা হয় যে পাঁচটা যে মেডিকেল কেয়ার হাব হচ্ছে, সেই মেডিকেল কেয়ার হাবের মধ্যে যদিও অ্যানাউন্স করা হচ্ছে ইস্টার্ন রিজনে যদি হয়, সেইটা কেন আমরা পাবো না, এটা ওয়েস্ট বেঙ্গল কেন পাবে না? সেইগুলো যদি কোনো ক্রাইটেরিয়া থাকে আমরা ফিল আপ করতে পারি কিনা, কিন্তু সেইগুলো কিন্তু আমরা ফিল আপ করতে পারবো না যদি আমরা আবার সেই তৃণমূল আর বিজেপির ঝগড়ার মধ্যে পড়ে যাই। এবং 5টা যে ইউনিভার্সিটি টাউনশিপ হবে সেগুলোও কিন্তু আমরা পাবো না, একটাও হয়তো পাবো না যদি আবার সেই আবার তৃণমূল আর বিজেপির ঝগড়ার মধ্যে পড়ে যায়। এর যদি কোনো ক্রাইটেরিয়া থাকে সেগুলো ফিল আপ করা দরকার আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেই জিনিসটা বোধহয় ভাবতে হবে। আমাদের রাজ্যের যদি কোনো উন্নতির কথা আমরা যদি সত্যি ভাবি, তাহলে এই ঝগড়াটা বন্ধ করতে হবে। এইটা না করলে কিন্তু আমাদের রাজ্য কোনোভাবেই এগোতে পারবে না। হ্যাঁ, দুজনেই একটা পলিটিক্যাল খেলা খেলছে, এটা বলতেই হবে যে কেন এই বিহারের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বিহারের উন্নতির জন্য কতগুলো বাজেটে বলা হলো, আর এইবার যে বাজেট হলো সেখানে ইস্টার্ন রিজন বলা হলো, কিন্তু স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গলকে বলা হলো না। এগুলোর মধ্যে একটা রাজনৈতিক খেলা আছে, বোঝাই যায়। কিন্তু এটাও বলতে হবে যে আমাদেরও তৈরি হতে হবে এই যে সব জিনিসগুলো যেগুলো অ্যানাউন্স করা হচ্ছে সেইটা আমাদের নিতে হবে। আমাদের উই মাস্ট ফুলফিল দিস ক্রাইটেরিয়া। সেগুলো না পেলে আমরা তো হেরেই যাচ্ছি, আমরা তো পাচ্ছি না। আমাদের স্টেটের কোনো উন্নতি হচ্ছে না, সেগুলো কেন আমরা দিতে পারছি না? আমাদের সেইগুলো একটু ধ্যান দিতে হবে। এই মুহূর্তে আপনি যেরকম বললেন, হ্যাঁ দেয়ার হ্যাজ বিন আ স্লাইট ইমপ্রুভমেন্ট ইন দ্য স্টক মার্কেট, কিন্তু এখনও একাধিক এক্সপার্ট, অরিজিৎ বাবু আমি আপনাকে বলে দিই, লেটস টক অ্যাবাউট ফ্যাক্টস। একাধিক এক্সপার্টস বলছে মার্কেট লাইকলি টু ফল আ লট, তার কারণ এই মুহূর্তে গোল্ড এবং সিলভারের ইটিএফের একটা প্যানিক সেলিং শুরু হয়েছে। যে সেক্টরসে প্রচণ্ড রকম ইন্টারেস্ট ছিল, ব্যাংকস, রিয়েল এস্টেট, ডিফেন্স, রেলওয়ে, টেক্সটাইল, তেমন কিছু ঘোষণা না হওয়ার জন্য কিংবা এখনও সেখানে যেহেতু ফোকাস রয়েছে সেই কারণে সেখানেও একটা শর্ট চলছে। এবং একই সঙ্গে নিফটি ব্যাংক মুভ আপ করছে বটে, আপনি ঠিকই বলেছেন যেটা আপনি বলছিলেন, নিফটি ব্যাংক অ্যাবাউট 80% রিকভার করছে, বাট এখনও স্টেবল হয়নি, ভোলাটাইল আছে। আই এম শিওর ইউ অলসো invest in the stock markets. I also invest in the stock markets. Trust me, out of personal interest we are looking into this. নিশ্চয়ই যদি মার্কেটস স্টেবল হয়, ভারতবর্ষের প্রচুর মানুষ অত্যন্ত সুখকর হবে। বাট লেটস কোট দ্য ফ্যাক্টস। এখনও কিন্তু মার্কেট প্রচণ্ড ভোলেটাইল। হিন্দুস্তান জিঙ্ক ইন পার্টিকুলার অ্যালং উইথ গোল্ড অ্যান্ড সিলভার ইটিএফ এই মুহূর্তে অত্যন্ত ভোলেটাইলি ট্রেড করছে। বাজাজ অটো, সান ফার্মা, সিডিএসএল, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, ব্যাংক অফ বরোডা অ্যান্ড মেনি আদার্স আর রিয়াক্টিভ স্টকস কিংবা রিয়াক্টিভ শেয়ার্স রাইট নাও, যেগুলো এখন রিয়াক্ট করবে। আমি এখানে একবার মিস্টার দাশগুপ্তার কাছে আসবো। মিস্টার দাশগুপ্তা, এই যে ব্যাংকিং সেক্টর নিয়ে বলা হলো একটা হাই লেভেল কমিটি গঠন করা হবে এবং এনবিএফসিদের আরও বেশি পাওয়ার দেওয়া হবে, ক্রেডিট, বেসিক্যালি ক্রেডিটের জন্য, ক্রেডিট এনহান্স করার জন্য আরও বেশি পাওয়ার দেওয়া হবে। আপনার কি মনে হয় দ্যাট উই আর মুভিং টুয়ার্ডস অ্যান আমেরিকানাইজড ইকোনমি, যেখানে জীবন চলে ক্রেডিটে আর ডেবিটের কোনো ভাবধারণা নেই?
এবং তারপর একদিন সেই হাউজিং এস্টেট বাবল যেমন আমেরিকাতে একদিন বাস্ট করতে অর্ধেক মানুষ, অধিকাংশ সিটিজেন পথে বসেছিল, আমাদেরও সেই আমরা মানে মেবি উই আর হেডেড টুয়ার্ডস দ্যাট কাইন্ড অফ আ সিচুয়েশন। আমাদের এটা একটা দেখতে হবে দি কনস্টিটিউশন অফ দি হাই পাওয়ার্ড কমিটি, এখানে কি ধরনের লোককে নেওয়া হচ্ছে। কারণ এইটা একটা তো আমেরিকানাইজেশনের দিকে ঝোঁকার একটা ব্যাপার আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে বা ইন্ডিয়ান ইকোনমিস্টের মধ্যে আছে। আমরা দেখেছি ইদানিংকালে ওটা হয়েছে এবং হতে থাকছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি, কারণ আমরা এখন যে ইন্টারন্যাশনাল রিলেশনস যেগুলো দেখছি, যেটাতে আমরা পুরোপুরি আমেরিকার দিকে যেতে পারবো না, আমাদের ফার ইস্টার্ন দিকে রাখতে হবে, আমাদের চায়নার সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে হবে, আমাদের রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। তো আমাদের এই যে হাই পাওয়ার কমিটি এর যে কনস্টিটিউশন, সেইটা কিন্তু আমাদের খুব নজর করে দেখতে হবে কি ধরনের লোক ওর মধ্যে নেওয়া হলো, কিভাবে তারা গাইড করবে রিগার্ডিং ব্যাংক ক্রেডিটস অ্যান্ড এনবিএফসি। এটাও ঠিক যে এবার একটা স্পেসিফিক্যালি এনবিএফসির দিকেও নজর দিচ্ছে। এইগুলো কিন্তু সাধারণত করা হয় না, ডিটেলসের মধ্যে গেছে। একটা ফিনান্সিয়াল রিফর্মসের দিকে কিন্তু আমরা একটা হাত আমরা দেখতে পাচ্ছি। যেরকম ফর এক্সাম্পল আরেকটা দিক আছে যেটা কিন্তু আমরা খুব ক্লোজলি নজর করে দেখব, যে এই যে ট্যাক্সের জায়গাটা, এই যে ওভারসিজ যে ইনভেস্টমেন্ট অ্যাসেটস যেগুলো আছে, এইগুলোকে এই ট্যাক্সটাকে ক্রিমিনালাইজ করা হলো। এটা কার স্বার্থে করা হলো? এটাকে বলা হচ্ছে ফি, ফ্রম ট্যাক্স টু ফি বলে দেওয়া হচ্ছে। এই যে জায়গাটা, এটা কিভাবে এফেক্ট করবে এইগুলো কিন্তু দেখতে হবে। এইগুলো আমরা উই ক্যান টেক ইট অ্যাজ ফিনান্সিয়াল রিফর্মস, কিন্তু এটা কার স্বার্থে হচ্ছে এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি যখন কাজে দেখা যাবে তখনই আমরা বুঝতে পারবো। একেবারে দেখুন, এনবিএফসি ক্রেডিট লাইন মানে ব্যাংক বাদে এমন অনেক প্রাইভেট অর্গানাইজেশনস যারা ফাইন্যান্স নিয়ে ডিল করে, তারা এই মুহূর্তে ইজি ক্রেডিট অপশন দিচ্ছেন। আপনারা যারা দর্শকরা দেখছেন, আপনারা নিশ্চয়ই জানেন এমন অনেক অ্যাপ বাজারে চলে এসছে, যেই অ্যাপের মাধ্যমে 5 মিনিটে লোন, 10 মিনিটে লোন, এই লোনের কথা বলা হয়। এই লোন সম্পর্কিত আলোচনা কিন্তু, কিংবা এই এনবিএফসি সম্পর্কিত আলোচনা কিন্তু আজকে বাজেটে হয়েছে। একটি হাই লেভেল কিংবা উচ্চ পর্যায়ের কমিটি ঘোষণার কথা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন। এর সুদূর প্রসারী প্রভাব কীভাবে পড়তে পারে আমার আপনার জীবনে? আমেরিকায় কি হয়েছিল, আমরাও কি সেদিকেই যাচ্ছি? কেন হঠাৎ রাতারাতি আমেরিকার হাউজিং সেক্টর ভেঙে পড়ায় প্রায় 2 লক্ষ মানুষ পথে বসে গিয়েছিলেন? ফেরলাম বিরতির পর। আমরা কথা বলছিলাম এনবিএফসি কিংবা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসগুলোর কথা, অর্থাৎ যারা ব্যাংকের মতোই কাজ করে, ঋণ দেয় কিন্তু সরাসরি ব্যাংক নয়। এমন অনেক কর্পোরেশনকে হয়তো আপনি এনবিএফসি হিসেবে ছিলেন না, কিন্তু তাদেরকে নামে ছিলেন, আমি নামগুলো বলতে পারবো না, কিন্তু লোন অ্যাপ, 5 মিনিটে লোন পেয়ে যাওয়ার, 10 মিনিটে লোন পেয়ে যাওয়ার যে অ্যাপগুলো রয়েছে, সেই অ্যাপগুলোর কথা বলছে। অনেক অ্যাপ আপনি ডাউনলোড করবেন, আপনার পুরো ভেরিফিকেশন প্রসেস দেবেন এবং তারপর তারা দেখিয়ে দেবে আপনি কত লোন পেতে পারেন। আমার একটা খুব সহজ প্রশ্ন, খুব কম লোক আছে যারা ব্যাংক থেকে ব্যাংকে লোন নেওয়ার একটা প্রসেস হয়, সেই কারণেই সেটা কিন্তু 3 দিন থেকে 30 দিনের একটা ভেরিফিকেশন প্রসেস নেয়। তারা আপনার ক্রেডিট স্কোর ইভ্যালুয়েট করে, আপনি কতটা ফেরত দিতে পারবেন সেটা ইভ্যালুয়েট করে। তো এই এনবিএফসিদের মধ্যে একটা প্রবণতা রয়েছে, তারা কিন্তু আপনাকে আপনার ক্রেডিট স্কোর ভালো না থাকলেও কিছু সংখ্যক টাকা লোন দিয়ে দেবে, এটা না ভেবে যে আপনি ফেরত কী করে দেবেন, এবং তারপর আপনি ফেসে যাবেন একটা ডেপ ট্র্যাপে কিংবা একটা লোনের ফাঁদে। আপনার বাড়িতে ফোন আসবে, আপনার কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার হয়ে যাবে, এবং এরা কিন্তু ব্যাংক কিংবা এসবিআই যে মাফ করবেন আরবিআই যে রেগুলেশনস আছে, ক্রেডিট কিংবা ডেট কালেকশনের যে রেগুলেশনস আছে, সেই রেগুলেশনসের আওতায় পড়ে না। তাই এরা অন্য একাধিকভাবে সেই লোনটা কিংবা তাদের বকেয়াটা আদায় করতে পারে। আমার প্রশ্ন খুব সহজভাবে অরিজিৎবাবু আপনার কাছে, এই ডেট ট্র্যাপ কি ভারতের মানুষের জন্য আদৌ সুখকর? এই যে এনবিএফসিকে এতটা পাওয়ার দেওয়া হচ্ছে, আপনি নিজেও জানেন যে এই মুহূর্তে যে কোনো মানুষ হাতে একটা সেলফোন থাকলে একাধিক ফিনটেক অর্গানাইজেশনস এনবিএফসিস রয়েছে যারা ক্রেডিট দেয় 5 মিনিটে 10 মিনিটে উইদাউট প্রপার ভেরিফিকেশন অফ ক্রেডিট স্কোরস, এবং একটা ডেট ট্র্যাপে ফাঁসে। এরকম একাধিক ইনস্টেন্সেস রয়েছে, অ্যান্ড দে আর নট রেগুলেটেড বাই এনি গাইডলাইন্স অফ দি আরবিআই অর এনি আদার অর্গানাইজেশন। তা এদেরকে আরও বেশি পাওয়ারফুল করা, আরও বেশি পাওয়ার দেওয়া, এটা কি ভারতের
অর্থনীতির জন্য কিংবা ভারতীয়দের জন্য খুব একটা সুখকর? দেখুন, আপনি যেটা প্রশ্নটা করলেন এটা অনেকটা ভবিষ্যতের কথা, কারণ এই এনবিএফসির যে প্যাটার্ন সেটা এখনো পর্যন্ত ভারতবর্ষে ন্যাসেন্ট স্টেজে রয়েছে না, একেবারে না। এবং এই এনবিএফসিতে আপনি দেখবেন, যেমন আপনিও নাম করলেন না, আমিও নাম করবো না, অবশ্যই আমরা চ্যানেলে বসে করতে পারি না, খুব বড় বড় বিগ হাউস যারা অন্যান্য বিজনেসে ইনভলভ, তারাও কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকে এক একটা এই ধরনের লেন্ডিং আর্ম ওপেন করে ফেলেছে। আমি যেটা বাজেট থেকে যেটা আমরা দেখতে পেলাম যে দিস ইজ দ্য হাই টাইম টু রেগুলেট, মনিটর অ্যান্ড কন্ট্রোল দিস। সো দেয়ারফোর আমরা যেখানে আমাদের যিনি অ্যানালিস্ট সাহেব বললেন, মিস্টার দাশগুপ্ত আই সাপোজ, উনি বললেন যে একটা হাই পাওয়ার্ড কমিটি গঠন করা হবে, এই প্রপোজাল রয়েছে, যারা এই এনবিএফসির স্প্রেড ইন্ডিয়ান সোসাইটির উপর কতটা পড়ছে সেটার উপর প্রপার অ্যাসেসমেন্ট এবং রেগুলেশনের দিকে চিন্তা ভাবনা রাখবে। একটু ভুল করলেন, কারণ আমাদের ব্যাংকিং সেক্টর, সেই ব্যাংকিং সেক্টরকে রেগুলেট করার জন্য এবং সেই ব্যাংকিং সেক্টরকে 2026 ফরম্যাটে আনার জন্য একটি হাই লেভেল কমিটি তৈরি করা হবে, এনবিএফসিকে পাওয়ারফুল করা হবে, আরও এক্সট্রা পাওয়ার্স টু বি কনফার্ড টু এনবিএফসি। এই কমিটির সঙ্গে এনবিএফসির কোনো যোগসাজশ? এক্স্যাক্টলি। আমি দেখুন, ব্যাংকিং সেক্টরকে রেগুলেট করার জন্য না, ব্যাংকিং সেক্টরকে তো রেগুলেট আরবিআই করে। বিষয়টা হচ্ছে দে আর বোথ ইন্টারকানেক্টেড। আপনি যখন একটা সেক্টরকে আপনার জুরিসডিকশনের বাইরে ছেড়ে রাখবেন, সেখানে অনেক ইরেগুলারিটিস হতে পারে, কিন্তু তাকে যখন আপনি সিস্টেমের মধ্যে মার্চ করে একটা রেগুলেশনের মধ্যে দিয়ে আসবেন, তখন অটোমেটিক্যালি মানুষের স্বার্থ সুরক্ষিত হবে। আমাদের ভিউ অ্যাঙ্গেলটা এটাই যে এই পাওয়ারফুল কমিটির মাধ্যমে এনবিএফসিকে যেমন পাওয়ারও দেওয়া হবে। কীরকম পাওয়ার? যে আজকে যে প্রান্তিক মানুষটা হয়তো তার কোনো সাবস্টেন্সিয়াল জমি নেই বা বাড়ি নেই বলে সে মর্টগেজ করতে পারছে না, একটা ছোট ব্যবসা করবে, লোন নিতে পারছে না, এই এনবিএফসিরা হয়তো অনেক সহজে তাদেরকে লোনটা দিতে পারবে। বাট যে আশঙ্কাটা আপনি করেছিলেন, অত্যন্ত স্বাভাবিক আশঙ্কা, যেটা আমেরিকায় আমরা এক দশক আগে দেখতে পেয়েছি, 1.5 দশক আগে দেখতে পেয়েছিলাম, যে একটা টাইমে এই ধরনের লেন্ডিং ইনস্টিটিউটগুলো আমেরিকার সাধারণ মানুষের জীবনযাত্রাকে এফেক্ট করেছিল, যে কারণে ভারত সরকার অনেক আগে থেকে প্রিএমটিভ মেজার্স নিয়ে নিল যে এনবিএফসি রেগুলেশনটা প্রপারলি হবে, মানুষের ইন্টারেস্ট সিকিউর থাকবে। অরিজিৎ বাবু যেটা বললেন অনেকটাই কভার করলেন, কিন্তু অরিজিৎ বাবু প্রবাবলি কিছু জিনিস এড়িয়ে গেলেন। এনবিএফসি এই মুহূর্তে এই লোন অ্যাপস গত 5 থেকে 7 বছর ধরে র্যাম্পেন্টলি অ্যাভেলেবল এবং র্যাম্পেন্টলি ইন ইউজ। দ্বিতীয়, এদের সুদের হার নর্মাল ব্যাংকের সুদের হারের থেকে অনেক অনেক বেশি। নর্মাল ব্যাংকিংয়ে যদি আপনি 12 থেকে 13% ইন্টারেস্ট দেন পার অ্যানাম, এখানে প্রায় 30 থেকে 32% পার মান্থ ইন্টারেস্ট ক্যালকুলেট হয় এবং এদের পেনাল্টি ফাইন অনেক বেশি হয়। এবং এদের রিকভারি অপশনস, রিকভারি ট্যাকটিক্স সাধারণ ব্যাংকের থেকে আলাদা। ব্যাংক আপনাকে ফোন করবে, আপনার বাড়িতে নোটিশ পাঠাবে, এবং তারপরও আপনি যদি আপনি স্বচ্ছন্দ না হন, আপনি তার বিরুদ্ধে অ্যাপিল করতে পারেন। এই অ্যাপগুলো তার থেকে আরও সাংঘাতিক কিছু জিনিস করে। ডেটার কথা বলছি তো, আপনার টেলিফোনের কন্ট্যাক্ট ডিটেলসের প্রতিটা কন্ট্যাক্ট তারা অ্যাক্সেস করে। তারা বিভিন্ন সময় এগুলো পাবলিশড হয়েছে নিউজ রিপোর্টসে, পড়লে একটু ঘাঁটলেই দেখতে পারবেন আর্কাইভসে। আপনার কন্ট্যাক্টসদের মেসেজ করে, কল সেন্টার থেকে লাগাতার অনবরত ফোন করে, হোয়াটসঅ্যাপ করে, এভরি মোড অফ কমিউনিকেশনে আপনাকে তারা নিজেদের বকেয়া ফেরতের জন্য অ্যাক্সেস করতে পারে, যেটা একেবারে আরবিআই গাইডলাইন্সের বিপক্ষে। বাট সিন্স দে আর নট গভর্ন বাই আরবিআই, কিছু হয় না। আপনার কি মনে হয় যে এটা আগামী দিনে একটা রোবাস্ট ইকোনমি বানাবে, নাকি মানুষের হাতে টাকা দেবে এবং তারপর মানুষকে সেই ফাঁদে ফেলে দেবে? এনবিএফসিকে আরও বেশি ক্ষমতায়নের কথা যেটা আজকের বাজেটে বলা হয়েছে, ইলমাজ, আমি একেবারে গাঁগঞ্জেও মফস্বলের মানুষ, গোদা গোদা বাংলায় বলি যে কি ঘটনা ঘটছে আমি আমার নিজের পাড়ায় দেখেছি, আমি আমার নিজের সতীর্থদের দেখেছি। একদম পাড়া ঘরের ছেলেপিলে দিন আনে দিন খায়, একদম প্রাইভেট সেক্টরে কাজ করে, জোগাড়ে কাজ করে, এইভাবে মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা নিয়েছে। তারপরে কাবুলিওয়ালা যা সুদ বলে আমরা জানি, তার চেয়েও ডবল সুদ, কাবুলিওয়ালা সুদ। আপনি আরবিআই গাইডলাইন ছেড়ে দিন, কাবুলিওয়ালা যা সুদ নেয় তার চেয়ে বেশি সুদে টাকা নিতে বাধ্য হয়েছে। এবং পরবর্তীকালে একটা অদ্ভুত ব্যাপার, যেহেতু কোনো রেগুলেটিং অথরিটির আন্ডারে নেই, কন্ট্রোলে নেই, এবং সে প্রভিশনটা রয়েছে তাদের ব্যাংশাল কোর্ট থেকে একটা করে ওয়ারেন্ট বের করছে, ওয়ারেন্ট বের করে গিয়ে তাদের অনুযায়ী তারা টাকা আদায়ের জন্য যা যা করছে, এবং সুইসাইডের অ্যাটেম্প নিতে বাধ্য হচ্ছে কেউ কেউ। এবং যে কথাটা আমি বারবার বলছিলাম ইলমাজ, মূল সমস্যাটা লুকিয়ে আছে অন্য জায়গায়। এই বাজেটে তার দিকে দিশা দেওয়া হলো না। এই যে জিএসটি, আমাদের দেশের এখানে একজন বিশিষ্ট অর্থনীতিবিদ বসে আছেন,
আমাদের দেশের জিএসটির 62% জিএসটি সেটা কিন্তু দেয় এই আনঅর্গানাইজ সেক্টর। অতএব জিএসটির একটা বড় অংশ আমি আদায় করছি অসংগঠিত ক্ষেত্র, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, দিন আনে দিন খায়, জোগাড়ে কাজ করে তাদের থেকে, আর তাদের ওপরে কোনো ফোকাস নেই, তাদের দিকে লক্ষ্য নেই এই বাজেটে। গরিব গুরব খেটে খাওয়া মানুষ, আবার বলছি অসংগঠিত ক্ষেত্রকে পায়ে পিষে দিয়ে ক্রনিক ক্যাপিটালিজমকে আরও অক্সিজেন দেওয়া এই বাজেটের লক্ষ্য।